চায়না সফরের তৃতীয় দিনে আমরা গিয়েছিলাম বিওয়াইডির এক্সপিরিয়েন্স সেন্টারে, যেটা মূলত বিওয়াইডি ফ্যাক্টরির পাশেই। এখানে তারা গাড়ি নির্মাণ করে এবং গাড়ি নির্মাণ শেষে সেগুলোর যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স গুলো ইউজারদেরকে দেখিয়ে থাকে। আর সেগুলোরই বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই পর্বে। খুব সকালে ঘুম থেকে উঠেই চলে যেতে হয়েছে রেস্টুরেন্টে। খুব সকাল বলতে ঘড়িতে তখন বাজে মনে হয় 5:30 বা 6টা এরকম। চাইনিজরা অনেক সকালে উঠতে পছন্দ করে, বিশেষ করে 4টা 4:30 বা ফজরের সময় থেকে তাদের অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। সো বেশি দেরি না করে রেস্টুরেন্টে চলে আসি। ব্রেকফাস্টটা এখানে বুফে সিস্টেমে। চাইনিজ অনেক খাবার দাবার আছে তাদের নিজস্ব স্টাইলে বানানো, প্লাস হচ্ছে আপনি নিজের মতো করে এখানে খাবার বানিয়েও খেতে পারবেন। দ্যাট মিনস এখানে অনেক র মেটেরিয়ালস আছে, আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে একসাথে মিক্স করেও খেতে পারবেন। এই যে যেমন এখানে হচ্ছে ফ্রেশ কিছু জুস, এরপরে হচ্ছে এখানে কিছু ফ্রুটস আছে এবং এরকম বিভিন্ন ধরনের খাবার দাবার আসলে টেবিলের মধ্যে সাজানো। আমি যেটা লক্ষ্য করেছি, চাইনিজরা খুব একটা তেলে ভাজা বা খুব একটা আনহেলদি খাবার খেতে পছন্দ করে না। তারা খুবই র খাবার দাবার বা খুব হেলদি খাবার দাবার খেতে পছন্দ করে। আর আইটেমও কিন্তু কম না, মানে এত আইটেম আপনি হয়তো গুণে শেষ করতে পারবেন না। আমি আমার নিজের মতো করে কিছু আইটেম নিয়ে ব্রেকফাস্টের পর্বটা শুরু করে দিই। সময় নেই, ওনাদের সময় আসলে খুবই কম দেওয়া থাকে। সো সেই কম সময়ের মধ্যে আমাদেরকে ব্রেকফাস্টে শেষ করে নিচে চলে যেতে হবে। আজকে আমাদের হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে জেনজুতে যাব। জেনজুতে অলরেডি আমরা চলে আসছি। আমরা যাব হচ্ছে জেনজু সার্কিটে যাব, সেখানে তাদের কিছু অ্যাক্টিভিটি দেখব। এবং ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে আজকে যে রেসিং ট্র্যাকের যে পার্টটা, এটা আজকে হবে। চাইনিজরা আমাদেরকে একটা ইন্টারেস্টিং প্যাকেট দিছে, এইটাকে বলতেছে হচ্ছে ওয়ার্মার ফায়ার। জিনিসটা হচ্ছে এরকম। এটা কাজ হচ্ছে আপনার যখন অতিরিক্ত ঠান্ডা লাগবে, যেহেতু এখন অলরেডি এখানে মাইনাস চলতেছে, সো অতিরিক্ত যখন ঠান্ডা লাগবে তখন আপনি যদি ইনস্ট্যান্ট কোথাও একটু গরম দিতে চান, তখন এটা খুলে জাস্ট ওই জায়গাটা ধরলে আপনার গরম ফিল হবে। কোয়াইট ইন্টারেস্টিং। সকাল সকাল আমাদের যাত্রা শুরু হয়ে গেছে জেনজো সার্কিটের দিকে। জেনজো শহরটা দিনের আলোতে প্রথমবারের মতো দেখছি। গতকাল রাতে যখন এসেছিলাম তখন রাত ছিল, খুব একটা ভালো কিছু দেখতে পারিনি। সো এখন দিনের আলোতে বেশ ভালো লাগছিল। আর এত উঁচু উঁচু দালান দেখে নিজের কাছে অবাকই লাগছিল যে চায়নার টেকনোলজি বা চায়নার এত ইনফ্রাস্ট্রাকচার এত ডেভেলপ, আসলে সেটা চিন্তারও বাইরে। খুব একটা বেশি সময় লাগেনি, মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে চলে আসে আমরা বিওয়াইডির এক্সপিরিয়েন্স সেন্টারে। প্রথম দেখায় এরিয়াটা এত বড় লেগেছে যে আমি নিজেও একটু অবাক হয়ে গিয়েছিলাম। বিওয়াইডির এখানে আসতেই দেখি ওনারা রিসিভ করার জন্য আমাদেরকে দাঁড়িয়ে আছেন। চায়নারা আসলে অনেক বেশি প্রফেশনাল, তারা খুব অল্প মানুষ খাটিয়ে অনেক প্রোডাক্টিভ কাজ করতে বেশ পছন্দ করেন। সো এখানে আমি এত বড় একটা অফিস বা এত বড় একটা এক্সপিরিয়েন্স সেন্টার খুব একটা মানুষজন দেখছি না। তারা বিভিন্ন টেকনোলজি ইউজ করে কাজগুলোকে গুছিয়ে ফেলেছেন এবং খুব অল্প কয়েকজন মানুষ অ্যাকচুয়ালি আমাদেরকে গাইড করছিলেন। ঢোকার পরে কিছু ফর্মালিটিস ছিল এবং সেই ফর্মালিটিসগুলো শেষ করার পরেই শুরু হয়েছে আমাদের এক্সপিরিয়েন্স নেওয়ার পর্ব। এই জায়গাটায় এত সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি দেখেছি, মনে হচ্ছে যে আমি আমার ড্রিম প্লেসে আছি, যেখানে গাড়ির এত চমৎকার কিছু কালেকশন দেখা যায়। এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে রেসিং ট্র্যাকের গাড়ি। বিওয়াইডি এই জায়গাটা থেকে দারুণ কিছু কালেকশন বের করেছে এবং আমি সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এনিওয়ে, ঠান্ডার আপডেটটা দিই। ঠান্ডা এতটাই পরিমাণে যে আমি গ্লাভস পরে আছি, এবার তারপরে মনে হচ্ছে আঙ্গুল বাঁকা করতে পারতেছি না, প্রচুর ঠান্ডা লাগতেছে। এবং কোন ঠান্ডা যেটাকে বলে আর কি। আমাদেরকে রেসিং ট্র্যাকের দিকে চলে যেতে হবে। তার আগে ওনারা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন কোথায় কি আছে, কিভাবে কি করতে হবে, মানে ছোট্ট একটা ওয়ার্কশপের মতো করে সবকিছু বুঝিয়ে দেওয়া হচ্ছিল। এরপরে ওনাদের একটা গাড়িতে করে ওনার ট্র্যাকের দিকে নিয়ে যাচ্ছিলেন, যেখান থেকে মূলত শোটা শুরু হবে বা ওনাদের যে এক্সপিরিয়েন্স দেখানোর পর্বটা, সেটাই মূলত যেখান থেকে শুরু হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল। সো ফাইনালি আমরা চলে আসছি আমাদের একেবারে রেসিং ট্র্যাকে। এইখানে বেশ কিছু গাড়ির অ্যাক্টিভিটি হবে। ফার্স্টে হচ্ছে 2টা গাড়ি এখানে রাখা আছে, সবাই এখানে প্রচুর ফটো সেশন করতেছে, আমি একটু পরে যাব। আর ওইখানে আমাদের বাসগুলো, এইদিকে হচ্ছে কিছু গাড়ি রাখা, 1 বাই 1 হচ্ছে সবগুলো হবে। অ্যান্ড সবার লাস্টে ওই যে দূরে যে উপরে জায়গাটা দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে গাড়ি উঠানো হবে। সো এখানে ওয়েট করতে হবে 1 বাই 1 শিডিউল পাওয়ার জন্য। বাট আমার কাছে জায়গাটা খুব ইন্টারেস্টিং লাগতেছে, লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এরকম রেসিং ট্র্যাকে। লেটস সি। প্রথমে এই দুটো গাড়ি দিয়ে শুরু। এগুলো হচ্ছে U7 সিরিজের গাড়ি। এখানে যে পর্বটা দেখানো হবে এটা মূলত হচ্ছে ড্যান্সিং কার। আপনারা হয়তো অনেকে পিকে মুভিতে ড্যান্সিং কারের যে কনসেপ্ট সেটা দেখেছেন,
সেই ড্যান্সিং কারের ব্যাপারটাই এখানে মূলত দেখানো হবে। মানে লিটারেলি একটা গাড়ি ড্যান্স করতে পারে স্টিল জায়গায় দাঁড়ায় থেকে। মুভিতে দেখছি গাড়ি জার্ক করে বা হচ্ছে গাড়ি ড্যান্স করে, আর এখন গাড়িটা স্টিল নিজের জায়গায় দাঁড়ায় থেকে স্টার্টিং অবস্থায় সে মিউজিকের তালে তালে ড্যান্স করে দেখাচ্ছে। কতটা ইন্টারেস্টিং। এখানে নিয়ে আসছে হচ্ছে নেক্সট ট্র্যাকের দিকে একজন এপিভি ড্রোন পাইলট দেখলাম, ফিমেল এপিভি ড্রোন পাইলট। কিউট ছিল ওনার সেট আপটা। যাই হোক, গাড়ি দুটো এখানে। আচ্ছা, এখানে মূলত তারা দেখানোর চেষ্টা করছে কার ড্রিফটিং। প্রচন্ড পিচ্ছিল একটা ফ্লোর, সেখানে মূলত পানি দিয়ে দেওয়া হয়েছে। পানি দেওয়ার কারণে পিচ্ছিল হয়ে গেছে। মূলত যেরকম বৃষ্টির পরে রাস্তাঘাট হয়ে যায় পিচ্ছিল, সেরকমই পিচ্ছিল। তিনটা গাড়িই ছিল বিওয়াইডি ডেঞ্জার G9 সিরিজের গাড়ি। খুবই ভালো পারফরমেন্স ছিল, আমার দারুণ লেগেছে আসলে বিষয়টা। উঠেছে। ও সরি, আমি তো ড্রাইভার না। ড্রাইভিং সিটে বসে গেছিল। আমরা হচ্ছে ফার্স্টে ড্যান্সিং কারের পারফরমেন্স দেখলাম, এরপর ড্রিফটিং দেখলাম, এখন যাচ্ছে হচ্ছে অফরোড ড্রাইভিংয়ে। এই এক্সপিরিয়েন্সটা আশা করি আরও দারুণ হবে। আমরা গাড়িতে আপাতত 3 জন, রাসুল ভাই, আমাদের প্রাণপ্রিয় আঙ্কেল, আর হচ্ছে ড্রাইভারের মজার ঘটনা শোনেন। প্রথমে উঠে আমরা বলতেছি যে আপনি তো এক্সপার্ট, আপনি থাকলে আমাদের সিট বেল্ট আর লাগবে না। ও বারবার বলতে সিট বেল্ট লাগাইতে, বাট ও যে সিট বেল্টের ইংলিশ জানে না এটাই আমরা জানি না। আমরা যতবার বলছি যে লাগাবো না, সে বারবার দেখাচ্ছে যেটা এটা। শুরু হয়ে গেছে অফরোড ড্রাইভিং। এই এক্সপিরিয়েন্সটা আসলে অনেক এক্সট্রিম ছিল এবং আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, কেননা গাড়িগুলো এত এক্সট্রিম সারফেসে চলতে পারে বা চালানো যায়, এটা আগে আমার জানা ছিল না। আমরা লাইভ ডিসপ্লেতে দেখতে পাচ্ছিলাম যে আমরা কোন সারফেসের মধ্য দিয়ে যাচ্ছি এবং আমাদের সামনে বা পেছনে কি আছে সেটাও দেখা যাচ্ছিল। আল্লাহ, এবার হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। এখন যেটা হবে, ওরা মূলত 2 চাকায় গাড়িটা চালাবে। Oh shit. Okay, now that's good. Very good. Easy, man. Easy, man. বাম্পারও তো লাগে না, এটা ক্লিয়ারেন্সও তো অনেক মনে হচ্ছে। যেটা দেখলাম ওটা কিন্তু স্কেরি মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো কথা বলছে। ভিতর থেকে তো কিন্তু বুঝলাম, ভিতরে কিন্তু ফিল নাই। না, এটা Oh shit. এই ব্রেকে বললে এই আমরা মারতে পারবো এই ব্রেক এবং অ্যাক্সিলারেটর একসাথে মারতেই পারবো না। সেম রোডে যদি না আসলে না এটা না, এটা আমরা স্কিল ড্রাইভার, তাই আমার মনে হচ্ছে যে এটা করা ঠিক হবে না। এটা আমি তো আজকে 10 বছর ড্রাইভ করি, আমি তাই আপনি তো আরো বেশি হবে। আমার 33 ইয়ার্স, তার চেয়ে বেশি, 40 ইয়ার্স এর কাছে। হ্যাঁ, আমি ম্যানুয়াল ট্রাক চালাইছি ভাই, BJ70 ট্রাক যেগুলো আছে না, মিলিটারি। হ্যাঁ আঙ্কেল, মিলিটারি ব্যাকগ্রাউন্ডের আঙ্কেল, কি লেভেলে ড্রাইভিং করে আসছে। উনি যদি ভয় পায় তারপরেও। Yes, we are going up. Going up.
What you are seeing? Holy shit. What you are seeing the video? Oh, 40-degree pinch angle. My God. জাস্ট অবস্থাটা দেখেন, মনে হয় আকাশের দিকে তাকিয়ে আছি আমরা। হোলি শিট। It was amazing. তো উপরে আছি। So are you changing any mode? Oh. Oh. Seems we are in roller coaster. Yes. Oh, wow. Wow. চাকা পাইছে এটাতে। চাকা পাইছে। Again, yes. I want that footage. Yes. Yeah. Down and get up. Hey. সব অ্যাঙ্গেল দিয়ে করে দেখাই দিল। এই যে এখন মাউন্টেন দেখাবে, এই যে নিচে নামাই দিবে। মানে শুধু এক পার দিয়ে যাবে সে না। Oh. Just like a roller coaster. Hi. Wonderful. মোটামুটি অফরোড ড্রাইভিং এ সবগুলো এক্সপিরিয়েন্স নেওয়া শেষ। এখন লাঞ্চের পর্ব। লাঞ্চেও দেখলাম ওনাদের চাইনিজ স্টাইলে রান্না বান্না করা বিশেষ কিছু খাবার দাবার। আমি খাবার দাবারে খুবই সিলেক্টিভ, তাই এখানে খাবার দাবারে খুবই সিলেক্টিভ ছিলাম। বডি নিতে পারেনি এমন কোনো খাবার দাবার একেবারে অ্যাভয়েড করছিলাম। যেগুলো আমার কাছে মনে হচ্ছিল আমি খেতে পারবো এবং সুস্থ থাকবো, সেগুলো অ্যাকচুয়ালি সিলেক্ট করে খাচ্ছিলাম। আর ওনাদের রেস্টুরেন্টে এই জায়গাটাও এত সুন্দর, খোলামেলা একটা জায়গা, সুন্দর বাতাস আছে, পারফেক্ট একটা জায়গা একেবারে লাঞ্চ করার জন্য। The most important things is the break point. সো আমরা লাঞ্চ করলাম, কফি ব্রেক নিলাম, অ্যান্ড এখন একটা ছোট্ট সেশন হলো। সেই সেশন শেষ করে এবার যাচ্ছে মোস্ট এক্সাইটিং পার্টটাতে, অর্থাৎ রেসিং পার্টটাতে। আমি এটার জন্য সকাল থেকে ওয়েট করেছিলাম। রেসিং ট্র্যাকে যাবার আগে একটা সিরিয়াল মেনটেন করতে হয়। যেহেতু আমার সিরিয়ালটা অনেক পরে, তাই আমি এখানে সময় কাটাচ্ছিলাম এক্সপিরিয়েন্স জোনে। এখানে মূলত একটা গেমিং বা এক্সপিরিয়েন্স নেওয়ার একটা জোন আছে। সেখানে আপনি গেম খেলে বা হচ্ছে এরকম ভার্চুয়াল যে এক্সপিরিয়েন্স সেটা নিতে পারবেন। সো আমি ওইদিকে না হেঁটে একটু এখানে জয়েন করি নিজের এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। আর সত্যি বলতে আমার কাছে পুরো এক্সপিরিয়েন্সটা মনে হচ্ছিল রিয়েল টাইম আমি গাড়ি চালাচ্ছি, মানে রিয়েল টাইম গাড়ি চালার যে এক্সপিরিয়েন্সটা পাওয়া যায় সেটাই আমার কাছে এখানে ফিল হচ্ছিল। সামনে গিয়ার, এক্সিলেটার সব কিছু ছিল। আমার সিরিয়াল চলে এসছে ট্র্যাকে যাওয়ার। ওনাদের কিছু ফর্মালিটিস আছে, সেগুলো মেনটেন করে আমাদেরকে রেডি হয়ে যেতে হবে। এখন রাইডে যাবো, রাইডে। থ্যাংক ইউ। So we do slowly or to? Your best, your best. Sorry. Yeah. Just do your best. Do my best. Yes. You ready? Mm-hmm. Okay. 3, Ready. 2, 1. One. Go. আস্তে স্লো প্লিজ। Oh, sorry. ফিল ভাই, ভাই হঠাৎ করে বুকে চাপ মারছে। আরে স্পিড উঠাইছে না। ওকে। So, what I'm gonna do? Slow or? স্লো ভাই স্লো। আপনি পরে আবার একবার ঘুরে। হ্যাঁ, I should say you should go down slow now and we will get another track without him. Okay? Okay. Sure. আসলে ভাই তখন ভয় পাচ্ছিলেন, সো আমি ভাইকে নামাই দিয়ে এসে আমি এবং ড্রাইভার দুজনে মিলে এবার ট্রেকে চলে যাই। কেননা আমি এক্সট্রিম যে এক্সপিরিয়েন্সটা, অর্থাৎ রেসিং এর যে আসল ফিলটা সেটাই পেতে চাচ্ছিলাম।
ওনার আসলে বমি চলে আসতেছিল, ওনার বুকে চাপ পড়ে যাচ্ছিল, তো উনি ভয় পাচ্ছিলেন দেখে ওনাকে আমি নামিয়ে দিয়ে আমি আর ড্রাইভার গাড়ি নিয়ে বের হয়ে যাই আরেকটা ট্র্যাকের উদ্দেশ্যে। রেডি? So you ready? আই এম রেডি, সেট, 3, 2, 1, go. গো। Watch out the brake. Yes. Oh shit. Oh my god. Oh, this is crazy. This is crazy. Oh, we catch up. Yeah. Holy shit. Oh. Oh, yes. Yes. Oh. You good? Yeah. Extreme কি ছিল এটা? Thank you so much. What's your name? And it's Michael. Michael, thank you so much. No problem. Wonderful. There? Button, yeah. Okay. Okay. Yeah. Oh, this is crazy. This is crazy. Oh my god. Yes. ভাই দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল, ভয়ঙ্কর লেভেলের। বাট প্রবলেমটা হচ্ছে এখন বমি আসতেছে, বাট এনজয় করছি, চরম লেভেলে এনজয় করছি। প্রচণ্ড থ্রিলিং ছিল। সবচেয়ে বেস্ট পার্ট ছিল হচ্ছে যখন এক ধাক্কায় স্পিড 100+ করে ফেলছিল, ওই পার্টটা মনে হয় বেস্ট ছিল। এনিওয়ে, একটু কিছুক্ষণ রিল্যাক্স করি, বমি আসতেছে, প্রচুর বমি আসতেছে। গাড়িটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। এটা ছিল BYD ডেঞ্জার G9 সিরিজের একটা গাড়ি, খুবই প্রিমিয়াম, খুবই জোস দেখতে একটা গাড়ি। ভেতরটা এত চমৎকার, আর গ্লাস লাগানোর সাথে সাথে বাইরের কোনো কিছু শোনা যায় না। ইন্টেরিয়রটা এত সুন্দর, ক্লিন, মানে চমৎকার একটা গাড়ি, প্লাস রেসিং ফিচার তো আছেই। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ওনারা নিয়ে যায় আমাদেরকে নেক্সট একটা এক্সপিরিয়েন্স পড়বে। এখানে মূলত গাড়ির ব্রেকিং এবং অন্যান্য ফিচারগুলো তারা দেখানোর চেষ্টা করবেন। সো এই জায়গাটাতে ওনারা যেটা দেখানোর ট্রাই করতেছে সেটা হচ্ছে স্নো বা হচ্ছে খুব পিচ্ছিল জায়গাগুলোতে যখন গাড়ি চালানো হয় তখন অনেক সময় গাড়ি পিছলে যেতে পারে, তার কন্ট্রোল হারিয়ে যেতে পারে। সেই সময় গাড়িটা কীভাবে কন্ট্রোল করা যায়, BYD কীভাবে কন্ট্রোল হতে পারে বা BYDকে কীভাবে কন্ট্রোল করা যেতে পারে, সেটাকে এখানে এক্সট্রিম পর্যায়ে দেখানো হচ্ছে। ওকে, লেটস গো। Oh, wow. Wonderful. This is crazy. Okay. 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 Yeah. Okay. Yes. So easy. So easy. তো ভদ্রলোক যেটা করলো, উনি হচ্ছে প্রথমে 40 স্পিড, 50 স্পিড, 60 স্পিডে চালায়, দেখানো ট্রাই করলো যে এরকম এক্সট্রিম সিনারিওতে যদি অ্যাক্সিডেন্ট করে বা কন্ট্রোল হারায় যায় তাহলে BYD কীভাবে কন্ট্রোল করে। আর একটা যেটা করলো লাস্ট বার, উনি একেবারে হাত ছেড়ে দেখানো ট্রাই করছে যে এখানে সেফটিটা কতটুকু থাকে। সো পুরো ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার কাছে অ্যামেজিং লাগছে, যে এরকম একটা ক্রিটিক্যাল সিনারিওতে বা ক্রিটিক্যাল সিচুয়েশনে কত স্মুথলি BYD কার তাদের সেফটি কন্ট্রোলটা রাখতে পারে। গাড়ির ব্রেকিং সিস্টেম দেখানোর পরে ওনারা আমাদেরকে নিয়ে আসেন গাড়ির অটো পার্কিং সিস্টেমটা দেখানোর জন্য। AI আসলে কোন জায়গায় চলে গেছে বা টেকনোলজি কোন জায়গায় চলে গেছে, এই জায়গাটায় যদি না আসতাম তাহলে আমি হয়তো বিলিভ করতে পারতাম না। একটা গাড়িকে আমি যে কোনো একটা জায়গায় রেখে দিচ্ছি এবং সে তাকে পয়েন্ট করার জায়গায় অটোমেটিক পার্কিং হয়ে যাচ্ছে, ব্যাপারটা পুরো আনবিলিভেবল একটা বিষয় ছিল আমার জন্য। Auto park started. Please pay attention to the surroundings.
Oh, that's very nice. This was beautiful. This was beautiful, yeah. ড্রাইভার ছাড়া যে পার্কিং হচ্ছে এটা দেখাচ্ছি। মাই গডনেস, পার্কিং উইদাউট ড্রাইভার, ক্রেজি ক্রেজি ক্রেজি। যত দেখতেছি তত অ্যাকচুয়ালি অবাক হচ্ছে, আসলে ওরা টেকনোলজিটাকে কোন লেভেলে নিয়ে যাচ্ছে। দেখেন গাড়িটা জাস্ট নিজে নিজে পার্কিং হইলো, একটা সময় আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম, তখন সে ওই সিলেক্টেড এরিয়াতে পার্কিং হইলো, এবং লাস্ট টাইম যেটা করলাম তাকে জাস্ট একটা এরিয়াতে সিলেক্ট করে দিয়ে আমরা গাড়ি থেকে নেমে গেলাম, এবং সে দেখেন অটোমেটিক পুরো ড্রাইভার ছাড়া নিজে নিজে গিয়ে পার্কিং হইলো। মানে কোন লেভেলে চলে গেছে এখনকার টেকনোলজি, হ্যাটস অফ। এক্সপিরিয়েন্সের একেবারে লাস্ট পর্যায়ে ওনারা লাস্টে আমাদেরকে নিয়ে আসে কোনো বালু বা মরুভূমির জায়গায় গাড়িগুলো কিভাবে চলতে পারে বা কিভাবে চালাবে, বিশেষ করে পাহাড়ি মরুভূমি জায়গাগুলোতে যেখানে ইলেকট্রিক গাড়ি চালানো হয় সেখানে কিভাবে চলতে পারে সেটাই মূলত এখানে দেখানো হবে। বাট আনফর্চুনেটলি এখানে গাড়িতে ওঠার সৌভাগ্য আমার হয়নি, কেননা লটারি করা হয়েছিল। লটারিতে ভুটানের এবং নেপালের কয়েকজন চান্স পেয়েছে, বাংলাদেশিদের আমাদের কেউ চান্স পায়নি। সো আনফর্চুনেটলি আমার বা আমাদের বাংলাদেশের কেউ যেতে পারেননি। ইয়াস, ফাইনালি ডান সব কিছুই, উই আর ডান ফর দ্য ডে। এখন হচ্ছে মিনি বাসের থেকে বড় বাসে উঠবো এবং সেখান থেকে ডিরেক্ট হোটেলের দিকে চলে যাব। সো এই ছিল মোটামুটি আমাদের বিওয়াইডির এক্সট্রিম সব গাড়ির এক্সট্রিম সব এক্সপিরিয়েন্স নেওয়া। আর এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় আমাদের চায়না সফরের তৃতীয় দিন। নেক্সট পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চায়নার একটা ইন্টারেস্টিং প্লেস নিয়ে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা আমাদের পেজটাকে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।